ছাত্র শিবিরের যিনি দায়িত্বশীল থাকেন তিনি তামিল মিল্লাতের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন, ব্যাপারটা কি সত্য? যে বাংলাদেশে উগ্রবাদ কোথাও নাই, দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে যাত্রাবাড়ি, একটা টঙ্গীতে, কারণ দুইটা তামিল মিল্লাতের অবস্থান দুই জায়গাতে। আমি গুলিবিদ্ধ হয়েছিলাম 18 তারিখে। তামিল মিল্লাত পরিবারের এখন রানিং ক্যাম্পাসে ছাত্র আছে প্রায় 1000 খানেকের মতো। আচ্ছা, আপনি কি মনে করেন না যে আপনার এই মিল্লাতিয়ান স্ট্যাগ সেই শিক্ষার্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে? মিল্লাত থেকে 4 জন না, ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ভাই, তিনিও আমাদের মিল্লাতের। বলে নিতে পারি যে বাংলাদেশ তাহলে ছাত্র শিবিরের এই প্যানেলকেই সমর্থন দিচ্ছে। আরো অনেকগুলো প্ল্যান আছে। ওয়েলনেস গার্ডেন একটা নাম দিয়েছে আমি, নয়েজ ফ্রি জোন, সেখানে সর্বরোগের ঔষধ পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল, ডাল দিয়ে নাকি মুখ ধোয়া যায়। আমি তাদেরকে সরাসরি বলছি না যে আমাকে ভোট দেন। নারী শিক্ষার্থীদের আপনাদের ক্যাম্পেইনে তেমন একটি দেখা যাচ্ছে না, কারণ আমার থেকে যদি যোগ্য কেউ থাকে তারপরে যদি আমি জয়ী হই তাহলে ক্যাম্পাস অপটিমাম কোয়ালিটি থেকে বঞ্চিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভেটক্সের আজকের আয়োজনে। আগামী 9 সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় বরং সারা বাংলাদেশেই এখন নির্বাচনী আমেজ বয়ে যাচ্ছে। সাদিক কায়েম এবং আবিদদের গল্প ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের পথে প্রান্তরে। আজ ডাকসু ইলেকশনের সেন্ট্রাল প্যানেলের স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক পদে যিনি নির্বাচন করছেন জনাব এম আল মিনহাজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে নিয়ে এসেছি। জানতে চাই তার ভিশন, জানতে চাই তার ইশতেহার, জানতে চাই ডাকসু নিয়ে তার পরিকল্পনা। চলুন সরাসরি এম আল মিনহাজের কাছে চলে যাচ্ছি। মিনহাজ, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। শুকরিয়া জানাচ্ছি ইনোভেটক্স কর্তৃপক্ষকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। মিনহাজ, আপনি ডাকসু ইলেকশন করছেন, এর আগে আপনি টাকসুর ভিপি ছিলেন। আপনার সমৃদ্ধ ছাত্র জীবন আছে, আপনার সমৃদ্ধ স্টুডেন্ট পলিটিক্সের হিস্ট্রি আছে। আপনার গল্পগুলোই বেসিক্যালি আজকে শুনবো। প্রথমেই জানতে চাই আপনার পড়াশোনার হাতেখড়ি কোথায় হলো? আমি পড়াশোনা করেছি আমার বাড়ি ময়মনসিংহে। আচ্ছা, আমার গ্রামেই হচ্ছে আমি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করি। তারপরে চলে আসি হচ্ছে তামিল মিল্লাত, বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ টঙ্গীতে। সেখানে আমি আলিম স্কুল লেভেলে, যেটাকে ইন্টার বলা হয়ে থাকে, শেষ করে তারপরে ঢাকা ইউনিভার্সিটির স্বাস্থ্য অর্থনীতি বিভাগে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। অ্যাট দ্য সেম টাইম মাদ্রাসা লাইনটাও কন্টিনিউ করেছে। ঢাকা আলিয়া থেকে ফাজিল কমপ্লিট করে কামিলে আবার হচ্ছে তামিল মিল্লাতে কন্টিনিউ করেছে। এখন সেকেন্ড কামিল রানিং আছে। আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল করছি। কোন সাবজেক্টে এমফিল করছি? স্বাস্থ্য অর্থনীতি বিভাগে। মানে আপনি যেই পদে নির্বাচন করছেন সেই পদে আপনি পড়াশোনা করছেন? এমফিলে যখন ভর্তি হই তখন টার্গেটটাই ছিল যেন হচ্ছে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করব। এই চিন্তার জায়গা থেকে ঢাকায় ইভেন এমফিলের টপিকটা নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বাস্থ্য সমস্যায় কি কি ব্যারিয়ার্স আছে, এনাবেলার্স কি কি, সেটা ওভারকাম করার ওয়ে কি, এই টপিকটাই আমি নিয়েছি মূলত, যেন হচ্ছে রিয়েলি যেন হচ্ছে আমি আমার যে এক্সপেরিয়েন্স ছাত্ররা যেন বেনিফিটেড হয়, তাদেরকে যেন কিছু ইনপুট দিতে পারি একাডেমিক জায়গা থেকে। আচ্ছা, আপনার ছাত্র রাজনীতি কিভাবে শুরু হলো সেটা একটু জানতে চাই। আসলে ঠিক কোন জায়গা থেকে আপনি ছাত্র রাজনীতিতে জড়িত হয়ে পড়লেন? ছাত্র রাজনীতিতে যুক্ত হওয়ার জায়গাটা একটু ভিন্নভাবে বলবো। একটা সময় পর্যন্ত ছাত্র সংসদের সাথে থাকা, এটা অনেকটা মনে হয়েছে যে স্টুডেন্টদের রাইটস নিয়ে কথাবার্তা বলা। অ্যাজ ইউজুয়াল নেচারগতভাবেই ক্লাস 9-10 থেকেই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় কিছু সমস্যা থাকে ছাত্রদের, প্রতিষ্ঠান সেগুলো আদায় করতে পারে না। এই যে স্টুডেন্টদের রাইটস নিয়ে কথা বলতে পারা বা কথা বলা উচিত, এই সেন্স থেকে ছোটবেলা থেকে এই সেন্সটা জাগ্রত হয়েছে। আবার তামিল মিল্লাতে এসে তো সেখানে অনেকগুলো আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। বিশেষ করে তামিল মিল্লাতের পরিবেশটাই এরকম যে তারা বিগত ফেসিবাদের আমলে প্রত্যেকটা সময় হচ্ছে খুবই নির্যাতিত নিষ্পেষিত হয়েছে এবং হচ্ছে রাজপথে থেকে প্রতিবাদ জানিয়ে গেছে। এই যে আলিম যখন আমি করি ইন্টার লেভেলে, অনেক প্রায় সেই দেখেছে প্রত্যেক 2 দিন 4 দিন পর পরই মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করা। এর মধ্য দিয়ে হচ্ছে আসলে আমার মানে এই প্রতিবাদী মনোভাব জায়গা থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া। সেটা কত সালে? ইন্টার আলিম করেছি হচ্ছে 14-15 তামিল মিল্লাতে, সেখানেই সম্পৃক্ত হওয়া। ইভেন হচ্ছে 5ই জানুয়ারি যে কালো শিবিরের সাথে,
হ্যাঁ, ছাত্র শিবিরের সাথে যুক্ত হয়েছি। 5ই জানুয়ারি যেটাকে কালো দিবস হিসেবে উদযাপন করা হয়েছিল, ইলেকশনের নামে যেই টালবাহানা হয়েছিল, সেখানে দেখা গেছে হচ্ছে আমরা সেই গাজীপুর থেকে সব ধরনের গাড়ি ঘোড়া যখন ফেসিবাদ আওয়ামী লীগ বন্ধ করে দিয়েছিল, তখন কুড়িল বিশ্ব রোডে বিএনপির সাথে একজোট হয়ে আমাদের রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করার প্রতিবাদ মিছিলের ঘোষণা ছিল। তো সেখানে দেখা গেছে হচ্ছে আমরা সেই গাজীপুর থেকে উইদাউট কোনো ট্রান্সপোর্ট পায়ে হেঁটে পর্যন্ত আমরা এই পর্যন্ত আসছি। তো এই সেন্সগুলো আসলে ছোটবেলা থেকেই বড় ভাইদের কাছে থাকতে থাকতে এই প্রতিবাদী মনোভাবের মধ্য দিয়ে শুরু হওয়া আর কি। আচ্ছা, আপনি তো তামিল মিল্লাতের ছাত্র সংসদের ভিপি পর্যন্ত হয়েছিলেন, তাহলে একটা দীর্ঘ জার্নির মধ্য দিয়ে আপনাকে যেতে হয়েছে। কিন্তু একটা কথা শোনা যায় যে তামিল মিল্লাতে ছাত্র শিবিরের যিনি দায়িত্বশীল থাকেন তিনি তামিল মিল্লাতের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন, সেখানে আসলে ছাত্র সংসদে কোনো নির্বাচন হয় না, ব্যাপারটা কি সত্য? ব্যাপারটা আংশিক সত্য, আবার আংশিক একটু সংশোধনীর জায়গা আছে বা সংযুক্তিকরণ আছে। একটা সার্টেন টাইম পর্যন্ত হচ্ছে ইলেকশনের মধ্য দিয়ে গেছে, ঠিক আছে। মানে একেবারেই যেটা হইতো যে ক্লাস ক্যাপ্টেনরা সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হতেন, ক্লাস ক্যাপ্টেনদের ভোটে হচ্ছে ভিপি এবং জিএস নির্বাচিত হতেন। এই প্রসেসের মধ্যে দিয়ে আসা হয়েছে। কিন্তু যখন 2008-09 যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরেই তামিল মিল্লাতের উপর নির্যাতন নিষ্পেষণ চলে এবং সেখানে এই যে সাংগঠনিক যে কার্যক্রম সেগুলোর উপর বিভিন্ন ধরনের নির্যাতন নিষ্পেষণ আসতে শুরু করে। তখন থেকে ইলেকশনটা অটোমেটিক বন্ধ হয়ে যায় 2011। 2011-তে যখন বন্ধ হয়ে যায়, এরপর থেকে এই প্রসেসের মধ্য দিয়ে আসছে যে ছাত্র শিবিরের যিনি সভাপতি তিনি হচ্ছে ছাত্র সংসদের সভাপতি হিসেবেই ওখানে দায়িত্ব পালন করে আসছেন, সহসভাপতি। এটাকে আবার একটু কৌশল করা হতো যে ছাত্র শিবিরের সভাপতি যিনি তিনিও তো নিশ্চয়ই নির্বাচিত তার জনশক্তিদের ভোটে, হয়তো সামগ্রিক সকল ছাত্র না, এবং সেই জনশক্তিরাও ওই মাদ্রাসার শিক্ষার্থী। তো এটাকে হচ্ছে আমরা আসলে ছাত্র সংসদ বলে চালাতাম। কেন? কারণ ওখানে হিউজ পরিমাণ স্টুডেন্ট, প্রায় 14,000, সবাই ছাত্র শিবির করবে, এটা তো আমরা কখনোই জোর জবরদস্তি করে ছাত্র শিবির করানো, এটা কখনোই বিবেকপ্রসূত কাজ না এবং এটা করা হতো না। তাহলে সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদেরকে প্রতিষ্ঠানের যে এক্সট্রা কারিকুলার বা এই যে সহশিক্ষামূলক যে ছাত্র সংসদ আছে, এটার আন্ডারে আমাদের অনেকগুলো ক্লাব ছিল, ডিবেট ক্লাব, সায়েন্স ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্পোর্টিং ক্লাব, মিডিয়া ক্লাব, এরকম অনেকগুলো ক্লাব আমরা পরিচালনা করেছি। আমরা পরিচালনা করেছি, যার কারণে আসলে ছাত্র সংসদের কার্যক্রমটা আমরা ছাত্র শিবিরের একটা ছায়া ব্যানার হিসেবে আমরা সেটা কাজ করে আসছি। ছাত্র শিবিরের প্রোগ্রাম ডিজাইনগুলো ভিন্ন, ছাত্র সংসদের প্রোগ্রাম ডিজাইনগুলো ভিন্ন ছিল। আচ্ছা, আপনি তো এমন একটা সময় আসলে ছাত্র সংসদের ভিপি ছিলেন যেটিকে আপনারা টাকসু বলছেন, যে সময়টাতে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সিগনিফিক্যান্ট একটা মোমেন্ট, অর্থাৎ যে জুলাই গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানটি হয়েছে। তো নিশ্চয়ই সেই সময়টাতে আপনিও দায়িত্বশীল ভূমিকা ছিলেন এবং আমি যতটুকু জানি আপনি সেখানে আহত হয়েছিলেন। আপনার সেই সময়কালীন গল্পটাকে একটু সংক্ষেপে বলবেন? গল্প বলতে গেলে অনেক হয়ে যায়, সংক্ষেপে বলার চেষ্টা করছি। তামিল মিল্লাতে ছাত্ররা, আমি যেটা বললাম যে বাই নেচার ওইখানে সিনিয়রদের কাছে থাকতে থাকতেই আমার ভিতরে রাজনৈতিক সচেতনতা জাগ্রত হয়। শুধু এটা আমার মধ্যে না, এই প্রভাবটা, এই ইফেক্টটা তামিল মিল্লাতে সকল ছাত্রের মধ্যে আছে। 14,000 ছাত্র যারা রানিং, তো একেবারে দেখেছে যে 4-5 ছেলে পড়ে, সেও কিন্তু পলিটিক্যালি অনেক বেশি কনসিয়াস। তো সেই জায়গা থেকে যখন জুলাই গণ অভ্যুত্থান, আমি 2023-এ হচ্ছে সেখানকার জিএস ছিলাম, 2024-এ হচ্ছে সেখানকার ভিপির দায়িত্বে। তো নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন যে আগের যেই সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে বাংলাদেশে উগ্রবাদ কোথাও নাই, 2টা জায়গায় আছে, একটা হচ্ছে যাত্রাবাড়ি, একটা টঙ্গীতে, কারণ 2টা তামিল মিল্লাতের অবস্থান 2 জায়গাতে। তো এই যে সরকারের পক্ষ থেকে এটাকে খুবই সিরিয়াসলি দেখা, যে এই প্রতিষ্ঠানের প্রতি যে ষড়যন্ত্রমূলক চিন্তা সরকারের একজন উচ্চপদস্থ মন্ত্রীর কথা দ্বারা এটা বোঝা যায়। তো এই যে নিষ্পেষণ এবং ষড়যন্ত্র, এর মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয়েছে। তো এরই ধারাবাহিকতায় আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ, গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমরা ছিলাম। 16 তারিখ যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়, 17 তারিখ থেকেই তামিল মিল্লাতের শিক্ষার্থীরা রাজপথে ছিল। তামিল মিল্লাতের এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে 5 জন। শহীদ শাকিল পারভেজ, শহীদ উসমান পাটোয়ারি, শহীদ মোহাম্মদ আদিল, শহীদ মুনতাসির রহমান আলিফ,
এরা সবাই তো আপনারই কর্মী ছিল। এরা সবাই আমাদের সবাইকে সাংগঠনিক শিবিরের কর্মী হিসেবে বলবো না, তামিল মিলাতের শিক্ষার্থী ছিল, টাকসুর সদস্য ছিল। ছাত্র সংসদ হিসেবে প্রত্যেকটা ছাত্রই আমাদের ছাত্র সংসদের সদস্য হিসাবে। আপনি গুলিবিদ্ধ হয়েছিলেন কত তারিখে? আমি গুলিবিদ্ধ হয়েছিলাম 18 তারিখে। কোন জায়গাটাতে? উত্তরা বিএনএস সেন্টার। আমরা তামিল মিলাতের সকল ছাত্র একসাথে হয়ে তামিল মিলাতের কোনো আশপাশের জায়গায় আমরা অংশগ্রহণ করি নাই, উত্তরা বিএনএস সেন্টারে অংশগ্রহণ করেছি। কেন? কারণ তামিল মিলাতের শিক্ষার্থীরা যদি আশপাশে অংশগ্রহণ করে, শুরু থেকেই সরকার এই গণঅভ্যুত্থানটাকে জামাত এবং শিবিরের একটা পরিকল্পিত প্ল্যান হিসেবে বাস্তবায়ন করার চেষ্টা করছে। তো এই যে আন্দোলনের বৃহত্তর স্বার্থটা প্রশ্নবিদ্ধ হতে পারে, সেই ভয়ের জায়গা থেকে আমরা সকল শিক্ষার্থীকে বলেছি আমরা তামিল মিলাতের আশপাশে অংশগ্রহণ করব না। এই যে 14,000 ছাত্রের যদি ধরি 3 থেকে 4,000 ছাত্র হচ্ছে জুনিয়র, এছাড়া বাকি কম বেশি সবাই আমরা উত্তরা বিএনএস সেন্টারে অংশগ্রহণ করতাম। ইভেন আমরা কিছু কমন ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, তুমি যে মাদ্রাসার শিক্ষার্থী বা তামিল মিলাতের শিক্ষার্থী, এটা যেন কোনোভাবে বোঝা না যায়। এবং একই কারণে সম্ভবত আপনাদের শিক্ষার্থীরা পাঞ্জাবি পায়জামা পরিধান না করে সিভিল ড্রেসে আসতাম। আমরা একেবারে কম্পালসারি করে দিতাম যে যার টি শার্ট আছে সে প্রয়োজনে টি শার্ট পরে যাবা, যার একেবারেই টি শার্ট মানে পাঞ্জাবি পাজামা ছাড়া কিছুই নাই সে শুধু হচ্ছে পাঞ্জাবি পাজামা পরে যেতে পারো। তো এরকম নির্দেশনাগুলো আমরা মেনটেন করার চেষ্টা করেছি গণঅভ্যুত্থানটাকে সার্থক করার জন্য। আচ্ছা, আপনি তো 14-15 সেশনের ছিলেন না, 16-17 সেশন ঢাকা ইউনিভার্সিটি, 17 ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16-17 সেশনে ছিলেন। আপনার সেশনের অনেক বন্ধুরা নিশ্চয়ই ইতিমধ্যে জব মার্কেটে ঢুকেছে এবং তারা কর্মজীবনে গিয়ে পেশাগত জীবন শুরু করেছে। আপনি কেন আপনার ছাত্র জীবন এখনো প্রলম্বিত করছেন? এক হচ্ছে যে আমার ব্যাচমেট যারা আছে, সাদিক কাইম সে এখনো পলিটিক্যালি কাজ করে যাচ্ছে জুলাই নিয়ে, নাহিদ, হাসনাত, এরা আমার সবাই ব্যাচমেট। হাসনাতের সাথে একসাথে গণরুমে থাকা হয়েছে। তো জুলাই থেকে আসলে আমাদের এই পলিটিক্যালি দেশের জন্য কিছু করার তাড়নাটা তীব্রভাবে আমাদেরকে নাড়া দেয় এখনো পর্যন্ত। দেশের জন্য কিছু করার যেই চেষ্টা, এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে পলিটিক্যাল কালচারটাকে চেঞ্জ করা, রাজনৈতিক সংস্কৃতিকে সুস্থ সংস্কৃতিতে নিয়ে আসা। তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এটা আমরা বাহির থেকে ব্যাকডোর থেকে জাস্ট যে এটার সমালোচনা করে যাব, এটাই সংশোধনের একমাত্র ওয়ে না, বরঞ্চ আমাদের কিছু মানুষকে এক্সাম্পল হওয়া উচিত যে হ্যাঁ কিছু ভালো মানুষ রাজনীতি করে। ইভেন পলিটিক্সটা আসলে আমাদের দেশে এমন একটা জায়গায় চলে গেছে, আমরা সবাই বলি যে দোস্ত আমার সাথে রাজনীতি করিস না, দ্যাট মিনস ইটসেলফ ইটস আ নেগেটিভ থিংস। বাই হেট পলিটিক্স একটা জেনারেশন কিন্তু তৈরি হয়েছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো এই যে পলিটিক্স ভালো জিনিস না, পলিটিক্স নোংরা মানুষ বা হচ্ছে খারাপ মানুষদের কাজ, পলিটিক্স মানেই হচ্ছে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস বা দাদাগিরি, বস টাইপের আচরণ, এই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে কিছু কাজ করে মানুষের সামনে এক্সাম্পল হইতে পারি। সেই চিন্তা থেকেই আসলে এখনো পলিটিক্সের সাথে যুক্ত থাকা, সেই চিন্তা থেকে ইউনাইটেড পিপলস অফ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য হিসেবে কাজ করছি। অ্যাট দ্য সেম টাইম এখন ডাকসুতে আমার কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীদের জন্য কিছু দেওয়ার আছে আমার। এমফিলেও যেহেতু রানিং আছে, ছাত্র তো যেহেতু রানিং আছে, তো সেই জায়গা থেকেই আসলে পলিটিক্সের সাথে থাকা। আপনি তো স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক পদে লড়ছেন এবং আপনি স্বাস্থ্য অর্থনীতি নিয়ে পড়াশোনা করছেন। একটু কি আমাকে ক্লিয়ার করবেন যে আসলে আপনার যে সাবজেক্ট স্বাস্থ্য অর্থনীতি, এই সাবজেক্ট আপনাকে কিভাবে পরবর্তীতে আপনি নির্বাচিত হলে আপনাকে শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে কাজ করতে সহযোগিতা করবে? আমার স্বাস্থ্য অর্থনীতি যেটা, এটা অনেকটা পাবলিক হেলথ যেটাকে বোঝায়। মেডিকেল হেলথ কিন্তু কাজ করে হচ্ছে যে যখন আমি রোগাক্রান্ত হয়ে গেলাম তারপর এটাকে কিভাবে কিওর করা যায়। বাট আমি যেন রোগাক্রান্ত না হই, ভাইরাস ব্যাকটেরিয়া থেকে যেন নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমার সারাউন্ডিংস যে এনভায়রনমেন্ট আছে সেটাকে যেন হচ্ছে আমি কাজে লাগাতে পারি, এরকম কিছু পাবলিক হেলথ নিয়ে হচ্ছে আমাদের এখানে মেইন ফোকাসটা থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ ফোকাসের জায়গা হচ্ছে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করে তারা একেবারে ডাক্তার পুরো প্রফেশনালি এই জায়গাটায় চলে যায়, তাদের ম্যানেজমেন্ট সম্পর্কে বা হসপিটালটাকে কিভাবে ম্যানেজ করতে হয় এই ব্যাপারে তাদের পড়াশোনা থাকে না। আবার এট দ্য সেম টাইম যারা আর্টসে পড়াশোনা করে তাদের দেখা যায় যে হচ্ছে শুধু ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা থাকে, মেডিকেল সায়েন্স নিয়ে বা ওই নলেজটা থাকে না, যার কারণে দেখা যায় যে প্রত্যেকটা এই যে হেলথ যে এত ইম্পর্টেন্ট একটা জায়গা, আমাদের মৌলিক মানবিক চাহিদার একটা গুরুত্বপূর্ণ পার্ট, তো মেডিকেলে গেলে দেখা যায় যে ম্যানেজারিয়াল টিমে যারা আছে এদের সাথে ডাক্তার, নার্স বা একটা বিশাল একটা তফাৎ,
তো এই শূন্যতাটাকে গ্যাপটা পূরণ করে মূলত হচ্ছে আমাদের এই পাবলিক হেলথ বা হচ্ছে হেলথ ইকোনমিক্সটা। আচ্ছা। তো এই জায়গাটায় আসলে আমি স্বাস্থ্য পরিবেশ সম্পাদকে প্রার্থী হয়েছি এই জন্যই যে আমাকে মনে হয়েছে যে আমার এই জায়গায় স্টাডি আছে, একাডেমিক এক্সেলেন্সি জায়গাটুকু আছে। উইথ ফার্স্ট ক্লাস আমি এখান থেকে অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করেছি। অ্যাট দ্য সেম টাইম আমি এমফিল করছি, এমফিলের টপিকটাও নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে কি কি ব্যারিয়ার্স আছে, এনাবেলার্স কি কি। তো এই জন্য নিজেকে এখানে যোগ্য মনে হয়েছে, কনফিডেন্ট নিজের মধ্যে কাজ করেছে যে আই ক্যান কন্ট্রিবিউট সাম থিংস ফর দ্য স্টুডেন্ট। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি যতটুকু জানি ইবনে সিনা হাসপাতালে সেখানে 35% ডিসকাউন্টের ব্যবস্থা আছে, অর্থাৎ জেনারেলি সেখানে 25% ডিসকাউন্ট দেওয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে 35% ডিসকাউন্ট দেওয়া হয়। আপনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে এই পার্সেন্টেজ কি বাড়তে পারে? এটা তো আসলে পাবলিক প্রাইভেট একটা কন্ট্রাক্টের ব্যাপার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা কর্পোরেট কন্ট্রাক্ট আছে যে জেনারেলি তার 25% একটা ডিসকাউন্ট আছে। ইবনে সিনা একটা কল্যাণমূলক হাসপাতাল, তারা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। বাট ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য সেখানে 35% আছে। তো পাবলিক প্রাইভেট আমরা অনেকগুলো মেডিকেলের সাথে বসছি, তারা বিভিন্ন ফেসিলিটিস আমাদেরকে দিতে পারবে। বাট এখানে ইউনিভার্সিটির একটা মানে পারমিশনের একটা ব্যাপার আছে। তারা কখনোই কোনো একজন ব্যক্তির সাথে এটা কন্ট্যাক্ট করে না, বা কোনো একটা পলিটিক্যাল পার্টির সাথেও কন্ট্যাক্টে যায় না, যায় হচ্ছে একটা ইনস্টিটিউশনের সাথে। যখন আমি নির্বাচিত হয়ে যাব তখন ডাকসু অবশ্যই একটা ইনস্টিটিউশন। তো সেই জায়গা থেকে যেহেতু তাদের সাথে আমাদের একটা গুড কমিউনিকেশন আছে, ওনাদের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে আছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে সর্বোচ্চ হেল্প করবে। সেটা বিভিন্ন রকমের হতে পারে, এখানে ডিসকাউন্টের ব্যাপারটা হতে পারে, তারপরে ফ্রি মেডিসিন সার্ভিস বা হেলথ ক্যাম্প গুলো করা, সেটা হতে পারে ডার্মাটোলজি, গাইনোকোলজি অথবা হচ্ছে ডেন্টাল, যে কোনো ধরনের যে কোনো ক্ষেত্রে এই ক্যাম্পগুলা কন্টিনিউ করা, এটা আমার ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেকগুলো শুধু হচ্ছে ইবনে সিনা না, এট দ্য সেম টাইম ইসলাম ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, তারপরে অরোরা হাসপাতাল সহ আরো বেশ কিছু হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বডির সাথে কথা হয়েছে, তারা এই ফ্যাসিলিটিস গুলো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে দিতে চায়। আচ্ছা আচ্ছা, আপনারা তো ইনসাফ নামে একটি প্রজেক্ট বিগত কিছুদিন আগে পরিচালনা করেছেন এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা চিকিৎসা সেবা দিয়েছেন, এই কার্যক্রমটি কি চলমান থাকবে? ছাত্র শিবির সবসময় ছাত্রদের কল্যাণমূলক কাজগুলো কন্টিনিউ রেখে এসেছে। তো সেটা ডাকসুর সাথে রিলেটেড বিষয়টা এরকম না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আর সেই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়টি এটা আমাদের একটা প্রাণ, আমাদের স্বপ্নের জায়গা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারা, এটা আমাদের অন্যতম একটা আনন্দের পার্ট। তো সেই আনন্দের পার্ট হিসেবে আমরা জয়ী হই বা না হই, আমরা এই কাজগুলো সবসময় কন্টিনিউ করে যাওয়ার আমাদের একটা ইচ্ছা আছে। বাট যদি হচ্ছে আমরা যখন ডাকসুতে জয়ী হব, তখন কিন্তু আমরা ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেটিভ একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে যাব। তখন এই জায়গায় পলিসিগত জায়গায় অনেকগুলো চেঞ্জ আনা সম্ভব, যেটা জরুরি এই মুহূর্তে। আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল হেলথ সেন্টার আছে খুবই বাজে একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে যত ছাত্র গেছে, ডাক্তারদের মিসবিহেভিয়ার বলি বা সেখানে ফেসিলিটিসের মানে শর্টেজ, যেভাবেই বলি না কেন, এটাকে কোনোভাবেই একটা মেডিকেল সেন্টার ধরা যায় না। তো এরকম অনেকগুলো জায়গায় পলিসিগত জায়গায় কাজ করার সুযোগ আছে, সেগুলো আমি ইশতেহারও অ্যাড করেছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপনি তো আসলে ফিজিক্যাল হেলথ যেটা, সেটা পাশাপাশি মানুষের কিন্তু মেন্টাল হেলথ, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে আমাদের মানসিকভাবে অবসাদগ্রস্ত হবার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা, সেটি হতে পারে চাকরি, প্রত্যাশিত চাকরি না পাওয়ার কারণে, কিংবা ফ্যামিলির যে কোনো পারিবারিক দ্বন্দ্ব বা কলহ ইত্যাদি যে কোনো কারণেই অনেক শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, যেটি আচল ফাউন্ডেশন বিভিন্ন সময় তারা সার্ভে করেছে, এবং সার্ভেতে আমরা সেটি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এই দুর্ঘটনার সুইসাইড অ্যাটেম্পট আছে। তো এই যে মেন্টাল হেলথ বা সুইসাইডাল অ্যাটেম্পট থেকে শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করবার জন্য আপনার পদক্ষেপ কি বা ভূমিকা কি হবে? আমাদের হেলথ ইকোনমিক্স পাবলিক হেলথে কিন্তু এটা আমাদের পড়াশোনার পার্টের মধ্যে ছিল। মেডিকেল সায়েন্সে আমরা এটা নিয়ে পড়াশোনা করেছি। এটা আমরা আসলে দেখেছি আমাদের সোশ্যাল কনটেক্সটে এটা একটা চরম বাস্তবতা হয়ে উঠেছে, যে বিশেষত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও রেজাল্ট তুলতে না পারা, চাকরি খুঁজে না পাওয়া, ফিনান্সিয়াল ক্রাইসিস, বিভিন্ন কারণে হোক, যেভাবে হোক না কেন, এখানে আবাসন সংকট, খাবারের নিম্নমান, সব মিলে এটা আবার নিজের মেন্টাল হেলথের মধ্যে খুবই নেগেটিভ
নেগেটিভলি এফেক্ট করে। তো এই জায়গাগুলোর কারণে দেখা যায় যে তার মধ্যে একটা স্টিগমা, একটা স্ট্রেস, ফ্রাস্ট্রেশনের জন্ম নেয়, যেখান থেকে বের হওয়ার ওয়েটা হচ্ছে এই মেন্টাল হেলথ থেকে, মানে মেন্টাল হেলথকে ভালো করার ওয়েটা হচ্ছে কাউন্সিলিং সেন্টার। আমাদের এখানে সাইকোলজি ডিপার্টমেন্টের একটা কাউন্সিলিং সেন্টার থাকলেও সেটা ছাত্রদের কাছে সুবিধাটা কিভাবে নিতে হয় সেটা ছাত্ররা জানে না বা ওয়েল কনসিয়াস না। তো এই জায়গাগুলো নিয়ে মানে মেন্টাল হেলথের ইশতেহারে আমার আলাদা একটা পয়েন্টই যুক্ত করেছি। ইশতেহার নিয়ে কথা বললে হয়তো এটা আরেকটু ক্লিয়ার করা যাবে। তো মেন্টাল হেলথটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় উন্নত কান্ট্রিগুলোতে, কিন্তু আমরা পুরো দেশের মানে ন্যাশনালি এই জায়গাটা এখনো পর্যন্ত আমরা জনপ্রিয় করতে পারি নাই। যে আমাদের সমৃদ্ধ কাউন্সিলিং সেন্টার দুই একটা হয়তো আছে, কিন্তু সেগুলো এত পপুলার না, আর যেগুলো আছে সেগুলো খুবই এক্সপেন্সিভ, যেগুলো আমাদের স্টুডেন্টদের জন্য কনজিউম করাটা মানে পসিবল না বা আমাদের সক্ষমতার মধ্যে না। তো সেই জায়গা থেকে মেডিকেল সেন্টারটাকে পুরোটাই পুনর্গঠন করার একটা দাবি আমি আমার ইশতেহারে রেখেছি। তো সেখানে নিশ্চয়ই ফিজিক্যাল হেলথের পাশাপাশি মেন্টাল হেলথকে আলাদা একটা ইউনিট রাখা। অ্যাট দ্য সেম টাইম আমি চেষ্টা করে যাব, আমার যদি বিজয়ী হই তাহলে প্রত্যেকটা হলে হলে একজন সাইকিয়াট্রিস্ট নিয়োগ দিয়ে যেন হচ্ছে ছাত্রদের কাউন্সিলিং করা বা হচ্ছে এই সুইসাইডাল অ্যাটেম্প থেকে যেন তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা যায়। যে স্টিগমা, যে লোনলিনেস তাদের মধ্যে কাজ করে, সেটা ওভারকাম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে নিশ্চয়ই। আচ্ছা, আপনি পরিবেশ স্বাস্থ্যের সাথে পরিবেশ সম্পাদকের পদেও আপনি নির্বাচন করছেন। এটি একই সাথে নতুন সৃষ্ট একটি পদ, যেটি এইবারের মতো প্রথমবার আমরা দেখছি ডাকসুতে এই পদটি সৃষ্টি করা হয়েছে। আমি যদি একটু পরিবেশের কথা বলি, মোটা দাগে প্রথমে যে পয়েন্টটা আমি আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই তো সোহরাওয়ার্দী উদ্যান, আর সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে যখনই কোনো জাতীয় সমাবেশ হয়, জাতীয় সেখানে মহাসমাবেশ হোক বা জাতীয় সমাবেশ হোক, তখনই দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু তখন সেখানে নোংরা হয়। তো এই মহাসমাবেশ বা সমাবেশগুলো থেকে ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আপনার কর্মসূচি কি হবে? শুধু সোহরাওয়ার্দী উদ্যান কেন্দ্রিক যে ময়লা আবর্জনা হয় তা না, আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টই হচ্ছে প্রায় 40,000। তো এই ক্রাউড পিপল, তাদেরকে পরিবেশের ব্যাপারটা হচ্ছে যে এটা যতই ম্যানেজমেন্ট আমরা রাখি না কেন, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সবাইকে কনসিয়াস ইনক্রিজ করা আর কি, সবাইকে সচেতন করা। তো এই জায়গায় কিন্তু সচেতনমূলক প্রোগ্রাম তো নিশ্চয়ই থাকবে। এর পাশাপাশি যেগুলো রেগুলার কার্যক্রম, বিন বাড়ানো বা হচ্ছে ময়লা আবর্জনা দূরীকরণের জন্য এই প্ল্যানগুলো রেখেছি। এছাড়া পরিবেশ কেন্দ্রিক আমার নিজস্ব কিছু ইশতেহারে যে পয়েন্টগুলো এনেছি, যেরকম 1 স্টুডেন্ট 1 প্ল্যান্ট, প্রত্যেকেই সচেতনতার জায়গা থেকে একজন শিক্ষার্থী যখন ভর্তি হবে তখন সে একটা বৃক্ষরোপণ করবে, তাহলে দেখা যাবে যে উইথিন 2 or 3 years পুরো ক্যাম্পাস একেবারে বৃক্ষায়ন বা সবুজায়ন হয়ে যাবে। এত জায়গা আছে? জায়গা হিউজ পরিমাণ। এখন আমাদের হাকিম চত্বরের জায়গাটা, সেখানে কিন্তু এখনো নিচে সবুজ মানে জায়গাটা নাই, সেটা সবসময় কর্দমাক্ত হয়ে থাকে, পরিবেশ নোংরা হয়ে থাকে। তাহলে তো কোনো মাঠ থাকবে না যদি সব জায়গায় গাছ লাগিয়ে ফেলেন। গাছ তো হচ্ছে থাকবে সারিবদ্ধভাবে, অনেকগুলো রাস্তার পাশে যেখানে আমাদের বৃক্ষরোপণ করার মতো যথেষ্ট স্পেস আছে। অনেকগুলো রিস্কি গাছ আছে যেগুলো কেটে ফেলা হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, সেখানে পুনরায় বৃক্ষরোপণ করার প্রয়োজন আছে। তো এরকম অনেকগুলো জায়গা দেখে যেখানে সুবিধাজনক, যেখানে প্রয়োজন সেটাই আমরা করব, এরকমটাই প্ল্যান। পরিবেশের মধ্যে শুধু গাছ লাগানোটা না, বরঞ্চ আরো অনেকগুলো পার্ট আছে। যেরকম আমি একটা ইশতেহার রেখেছি, সে নো টু প্লাস্টিক। আচ্ছা, এটা ক্যাম্পাসে পুরোপুরি প্রহিবিট করে দেয়া। এরপরে ছাত্ররা বিষয়টা এটা হাস্যকর শোনালেও ক্যাম্পাস জীবনে এটা খুবই মানে যন্ত্রণার। ছার পোকার কামড় একেবারে পড়া রিডিং রুমে, তারপরে যেখানে থাকি ঘুমানোর জন্য, এই ছার পোকার নিয়ন্ত্রণের জন্য পেস্ট কন্ট্রোল একটা সিস্টেম আছে, যে সার্টেন টাইমের পরে 2 or 3 months লেটার এটা নিয়মিত কন্টিনিউ করলে এটা থেকে ওভারকাম করার জায়গাটা আছে। এরপরে শব্দ দূষণ, বিশেষত এই যে আপনি সোহরাওয়ার্দী উদ্যানের যে পয়েন্টটা বলেন, সেখানে বহিরাগত নিয়ন্ত্রণটা এটা আমাদের ক্যাম্পাসের সবার একটা প্রত্যাশা, যে বহিরাগত এটা আবার হচ্ছে একটা মানে পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো করে আলাদা একটা ক্যাম্পাস না, এখানে কিছু পাবলিক রাস্তা আছে, পাবলিক রোড আছে, যেটা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রিত। হ্যাঁ, তো সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে না, বাট কিছু জায়গায় নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব, যেটা দিয়ে পরিবেশকে অনেকটাই কন্ট্রোল করা যাবে। শব্দ দূষণ না, আপনি তো আসলে অনেক কাজই করবেন নিশ্চয়ই, শব্দ দূষণ বলি বা পরিবেশ দূষণ বলি, হ্যাঁ, এই জায়গাগুলোতে কাজ করবেন, কাজের অনেক ক্ষেত্র আছে। একটু কি বলবেন যে আপনি এখন পর্যন্ত আসলে কি কি কাজ করেছেন? আমি পরিবেশ নিয়ে এবং স্বাস্থ্য নিয়ে দুইটা নিয়ে আমার যথেষ্ট কাজ আছে।
ঠিক আছে, কাজ আছে, নট যে ঢাকা ইউনিভার্সিটিতে, বাট আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে এই জায়গায় আমার যথেষ্ট পরিমাণ কাজ ছিল। যেরকম স্বাস্থ্যতে আমি হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে ইন্টার্নশিপ করেছি এবং ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণ করেছি টাঙ্গাইলে। সেখানে 3 মাসের একটা ইন্টার্নশিপ ছিল। সেখানে আমরা গিয়েছি দরিদ্ররা কেন স্বাস্থ্য সেবা পায় না, সেখানে তারা কি ধরনের ব্যারিয়ার ফেস করে, সেখান থেকে গভর্নমেন্ট কি ধরনের সাবসিডাইজ বা কি ধরনের অ্যাটেম্প নিতে পারে, আমরা এটা পলিসি সাজেশন করেছি। অ্যাট দ্য সেম টাইম ফিল্ড ওয়ার্কে আমার ব্যাচের মধ্যে আমি সেখানে বেস্ট ফিল্ড পারফর্মার অ্যাওয়ার্ড পেয়েছি, সার্টিফিকেটও সেখানে দেওয়া হয়েছে। এর বাইরে গিয়ে ফ্রি হেলথ ক্যাম্প করা, ফ্রি ব্লাড গ্রুপিং করা, এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস চলমান রেখেছি। পরিবেশের ক্ষেত্রে এই যে 5 আগস্টের পরে পুরো দেশ জুড়ে যখন শিক্ষার্থীরা ক্যালিওগ্রাফি করছিল, তখন রাস্তার আশপাশে পরিষ্কার করা যে নোংরা আবর্জনাগুলো ছিল সেটা তামিল মিলাতে শিক্ষার্থীদেরকে নিয়ে সেই ক্লিন ক্যাম্পেইন বাস্তবায়ন করা এবং তাদেরকে ট্রেন আপ করার কাজটুকু আমার উদ্যোগে হয়েছে। এট দ্য সেম টাইম পোস্টার দূরীকরণ, পোস্টার অপসারণ, রাস্তার আশপাশে যেরকম খুবই বিশ্রীভাবে পোস্টার একটার পর একটা লাগাইতেই থাকে, যেটা সৌন্দর্যকে একেবারেই নষ্ট করে দেয়, তো সেই পোস্টার অপসারণের কাজ হয়েছে আমার উদ্যোগে। এট দ্য সেম টাইম ক্যালিগ্রাফির কাজ পর্যন্ত করেছি। বৃক্ষরোপণের কাজ হয়েছে। বৃক্ষরোপণ সরাসরি 1-2টা বৃক্ষরোপণ বাড়িতে করেছে এরকমটা না, বরঞ্চ বৃক্ষরোপণ ক্যাম্পেইন ধরতে পারেন, সিরিজ প্রোগ্রাম করা হয়েছে। তো স্বাস্থ্য এবং পরিবেশ দুইটাতেই যুক্ত ছিলাম, আরো ভেরিয়াস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস হয়েছে। কিন্তু পরিবেশের সাথে এই মুহূর্তে সারা পৃথিবীব্যাপী যে কনসার্নের বিষয় সেটা হচ্ছে যে আসলে জলবায়ুর যে ক্ষতিকর প্রভাব আমরা দেখছি জলবায়ুর পরিবর্তনের কারণে, সেই জলবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিকর প্রভাবগুলো মোকাবেলায় আপনার ইশতেহারে আপনি কি কি রেখেছেন? ইশতেহার তো আসলে খুব বেশি লম্বা হইলেও সেটা মানে সবার মানে একেবারে 20টা 30টা 50টা পয়েন্ট নিয়ে আসার সুযোগ নেই, খুবই প্রিসাইজলি আনতে হয়। বৈশ্বিক জলবায়ুকে টার্গেট করে আলাদাভাবে যে ইশতেহারে পয়েন্ট এনেছে তা না, বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশের ক্ষেত্রে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হন, সেই জায়গায় আমরা কি কি করতে পারি। যেরকম হাকিম চত্বর যে জায়গাটা আছে আমাদের, সেখানে ভ্রাম্যমাণ দোকান বা হচ্ছে আশপাশে যে ভবঘুরে লোকজন আছে, শহীদ মিনারে মাদক সেবা মানে মাদক বিক্রি হয়, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেগুলোকে আমি ইশতেহারে যুক্ত করেছি। যে ভ্রাম্যমাণ দোকানগুলোকে সরিয়ে সেখানে পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত ফুড কোর্ট প্রতিষ্ঠা করা, মাদক ব্যবসায়ীদেরকে নির্মূলে সেখানে প্রশাসনকে সক্রিয় করা, সেটাকে সার্বক্ষণিক নজরদারিতে নিয়ে আসা, এরকম অনেকগুলো ব্যাপার ইশতেহারে যুক্ত আছে। আপনার ক্যাম্পাসকে যদি গ্রিন ক্যাম্পাস বানাতে চান তাহলে সেখানে কি শুধুই বৃক্ষরোপণের মাধ্যমেই গ্রিন ক্যাম্পাস করবেন? শুধু বৃক্ষরোপণ দিয়ে, বৃক্ষরোপণ একটা পার্ট পরিবেশের, আর সামগ্রিকভাবে যে পয়েন্টগুলো আনলাম, যে পলিথিন থাকলে সেখানে দেখা যায় যে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়, সেখানে ঘাস থাকলে ঘাস নষ্ট হয়ে যায়। পলিথিন তো পরিবেশের জন্য খুবই দূষিত একটা পদার্থ মানে বস্তু। তো সেই জায়গা থেকে আরো অনেকগুলো প্ল্যান আছে। ওয়েলনেস গার্ডেন একটা নাম দিয়েছে আমি। ওয়েলনেস গার্ডেনটা হচ্ছে ঔষধি গাছের একটা বাগান, ঠিক আছে, ঔষধি গাছের বাগান, যেখানে ধরেন তুলসী, অর্জুন, তুকমা, এরকম ঔষধি গাছগুলো থাকবে এবং ছাত্ররা সেখান থেকে যখন তাদের প্রয়োজন, পুরো ঢাকা শহর খুঁজে ফেললে এই ওয়েলনেস গার্ডেনটা পাওয়া যাবে না, মানে তাদের যখন প্রয়োজন হয়। অ্যাট দ্য সেম টাইম আমি একটা নাম দিয়েছি নয়েজ ফ্রি জোন, ইশতেহারের একটা পার্ট। সেটা হচ্ছে যে সেখানে এরকম গ্রিন পুরো এনভায়রনমেন্ট থাকবে। অ্যাট দ্য সেম টাইম সেখানে লাইব্রেরিতে ঢুকলে যেরকম একেবারে নয়েজ ফ্রি থাকে, কেউ শব্দ করে না। এই যে যার যখন মনে হবে যে আমি খুব একটু একাকিত্ব কিছু সময় কাটাতে চাই, একটু মেডিটেশন করতে চাই, তাহলে ওই জায়গাটাতে গেলে যেন হচ্ছে সবাই চুপচাপ থাকবে, নয়েজ ফ্রি থাকবে, কোনো সাউন্ড পলিউশন থাকবে না। তো এরকম কিছু প্ল্যান প্রজেক্ট গ্রিনের সাথে সাথে এনভায়রনমেন্টটাকে আরো এনরিচ করার জন্য এই জায়গাগুলো সম্পৃক্ত করেছে। আপনার ইশতেহারে যতগুলো প্ল্যান রেখেছেন, এই প্ল্যানগুলো আপনার প্যানেল থেকে কি বাস্তবায়ন করার মতো ক্যাপাসিটি আপনার প্যানেলের আছে? কিছু কাজ হচ্ছে প্যানেলের সহযোগিতা লাগবে না, ছাত্রদের সহযোগিতা নিয়েই তাদের কনসিয়াসনেস সচেতনতা বৃদ্ধি করে সেটা করতে পারবো। আর অ্যাট দ্য সেম টাইম তখন শুধু প্যানেলের সহযোগিতা না, যখন আল্লাহ যদি জয়ী হওয়ার সুযোগ দেয় তখন তো ইউনিভার্সিটির সহযোগিতা নেওয়ার সুযোগ থাকবে। ইউনিভার্সিটি থেকে বাজেট সেখানে পাস করানোর একটা ব্যাপার থাকবে। তো সব মিলে আমাদের প্যানেলও যথেষ্ট ক্যাপাবল, প্যানেল থেকে চাইলে আমরা সেই কাজগুলো করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটির সহযোগিতা নিয়ে ছাত্রদেরকে সাথে নিয়ে এই কাজগুলো অনেকটা উইলিংলি সেটা
এটা করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। ইশতেহার এখানে যেগুলো রেখেছে খুব ডিফিকাল্ট কিছু, খুব বড় বাজেটের ব্যাপারটা এরকম না। একটা জিনিস বড় বাজেটে রেখেছি, সেটা আপনি জেনে থাকবেন হয়তো, যে ডেভেলপড কান্ট্রিগুলোতে বিশেষ করে ক্যামব্রিজ, হার্ভার্ড বা মিশিগান ইউনিভার্সিটি, যতগুলো মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটাতে মেডিকেল ফ্যাকাল্টি নামে একটা ফ্যাকাল্টি আছে, ঠিক আছে, যেখানে আমাদের সেনাবাহিনীদের জন্য যেরকম স্পেশালাইজড সিএমএইচ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে, তো সেখানে মেডিকেল স্টুডেন্ট এবং টিচারদের জন্য আলাদা একটা হসপিটাল থাকে। তো এটা একটা বিগ বাজেটের প্রোগ্রাম ইশতেহার। তো এইটা ছাড়া বাকি সবগুলোই মোটামুটি অল্প বাজেটে স্বাস্থ্য এবং পরিবেশ দুইটাতেই করা সম্ভব। খুব ডিফিকাল্টিস ফেস করতে হবে বলে মনে হয় না। আর যেটা মেডিকেল ফ্যাকাল্টি, সেটা আমি জানি যে ঢাকা ইউনিভার্সিটিতে এটা সিন্ডিকেট মিটিং উঠেছে, তার মানে ওনারা এই ব্যাপারে অবগত, অনেকের কাছে এটা প্রয়োজন ফিল হচ্ছে। তো এটা যদি আমরা ছাত্রদেরকে একসাথে জোট করে ভয়েস রেজ করতে পারি, তাহলে এটাও হয়ে যাবে, খুব দ্রুতই হয়ে যাবে আশা করা যাচ্ছে। আপনি যদি বিজয়ী হন, তাহলে প্রথম কোন 3টি কাজ করবেন? এর মধ্যে মেডিকেল সেন্টারটা, সবাই স্বাস্থ্য নাম শুনলেই সবাই ধরে নেয় যে আমাদের মেডিকেলে, মানে আমাদের যে মুর্তজা মেডিকেল আছে ঢাকা ইউনিভার্সিটির, সেখানে সর্বরোগের ঔষধ পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল, ঠিক আছে। তো এইটাকে আমার মনে হয় যে পুরোপুরি রিবিল্ড করতে হবে, পুনর্গঠন করতে হবে, এটা সবচেয়ে বেশি জরুরি। এর পাশাপাশি হচ্ছে ফার্মেসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে কেবলমাত্র একটা ফার্মেসি আছে, তো সেই ফার্মেসি আবার রাতে 10টায় বন্ধ হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আমাদের যে কোনো সময় ইমার্জেন্সি এই প্রয়োজনগুলো পড়তে পারে। তো আমরা ইউজুয়ালি জানি যে ফার্মেসি বা ইমার্জেন্সি ইউনিটগুলো 24/7 ওপেন থাকার কথা, ঠিক আছে। তো এইরকম জায়গাগুলো সবার আগে হাত দিতে হবে কাজ করার ক্ষেত্রে। ছাত্রদের পুষ্টিকর খাবার এনশিওর হয় না। প্রত্যেকটা হলে দেখা যায় ডালের যখন দেয়, তখন ডালটা একেবারে পানির মতো নিচতলা, মানে একেবারে সব দেখা যায়। সবজিগুলো তরতাজা থাকে না, বাসি সবজি দেওয়া হয়। ডাল দিয়ে নাকি মুখ ধোয়া যায়? হ্যাঁ, এটা আমরা অনেক সময় মজা করে ফান করে কথাগুলো বলে থাকি। তো অনেক সময় মাছ, গোস্ত যেগুলো নিয়ে আসে সেগুলো বাজে অবস্থায় থাকে। তো যেই ভ্যান্ডরদেরকে আমরা এই জিনিসগুলো দিচ্ছি, তাদেরকে তো পে করা হচ্ছে, তারা তো মানে বিনামূল্যে ফ্রিতে তো আমাদেরকে দিচ্ছে না। তো এই জায়গাগুলো ছাত্রদের পুষ্টির খাবার মান এনশিওর করার জন্য বেশ কিছু প্রসেস নেওয়া যেতে পারে, যেরকম চেকলিস্ট প্রণয়ন করা, অথবা হচ্ছে এই যে ফুড কোর্টের যে আইডিয়াটা বললাম, ভ্রাম্যমাণ দোকানগুলোকে সরিয়ে ফুড কোর্ট প্রতিষ্ঠা করা, এরকম কিছু ইনিশিয়েটিভ সবার আগে এটার সময় এখন চাইলে এখনই এটা করা দরকার, ঠিক আছে। জয়ী হইলে না, এখনই শিক্ষার্থী হিসেবে এই ভয়েসগুলো আমরা রেজ করছি, কথা বলে যাচ্ছি, বাট জয়ী হলে অবশ্যই এগুলো সবার আগে প্রায়োরিটি থাকবে। আচ্ছা, যদি জয়ী না হন? জয়ী না হলে আমি একজন শিক্ষার্থী হিসেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য হিসেবে যতটুকু আমার ইনপুট দেওয়ার, সেটা আমি সবসময় দিয়ে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সবসময় কল্যাণ চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হোক, এটা আমরা পরিবারের সদস্য হিসেবে কেউ চাই না। আচ্ছা মিনহাজ ভাই, আপনি যেই পদে নির্বাচন করছেন, সেই পদে আপনার এগেনস্টে আরো ভিন্ন ভিন্ন প্যানেল থেকেও প্রার্থী দেওয়া হয়েছে। আমি যদি একটু জানতে চাই যে অন্যান্য প্রার্থীদের তুলনায় আপনি ঠিক কোন কোন প্যারামিটারে নিজেকে এগিয়ে রাখবেন? আপনাকে যদি জানাই যে হচ্ছে, আমি যখন যাচ্ছি শিক্ষার্থীদের কাছে, আমি তাদেরকে সরাসরি বলছি না যে আমাকে ভোট দেন। আমি বলছি যে আপনি ক্যাম্পাসকে অপটিমাম কোয়ালিটি এনশিওর করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিফাইড, যে সবচেয়ে মানে মোর কোয়ালিফাইড, যে তাকেই বিজয়ী করা উচিত। কারণ আমার থেকে যদি যোগ্য কেউ থাকে, তারপরে যদি আমি জয়ী হই, তাহলে ক্যাম্পাস অপটিমাম কোয়ালিটি থেকে বঞ্চিত হবে। তো সেই জায়গা থেকে আমি আমার যেই অভিজ্ঞতাগুলো সেগুলো বলার চেষ্টা করেছি, যে আমার পড়াশোনা যেহেতু স্বাস্থ্য অর্থনীতিতে, এবং হচ্ছে এট দ্য সেম টাইম আমি এমফিল করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বাস্থ্য সমস্যা নিয়ে। তো এটা আমি অবভিয়াসলি বিলিভ করি যে এটা আমাকে অন্যদের থেকে আগায় রাখবে, এবং এট দ্য সেম টাইম স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে, দুইটা নিয়ে আমার কাজ আছে। আমি হেলথ মিনিস্ট্রি থেকে অ্যাওয়ার্ড পেয়েছি এই কাজের জন্য। তো এই যে জায়গাগুলো, এগুলো আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই অন্য প্রার্থীদের থেকে যোগ্যতার জায়গাটাই আগায় রাখবে, এই জায়গাটাই আমাকে কনফিডেন্স সবচেয়ে বেশি সাপোর্ট দেয়। পাশাপাশি আপনি যেহেতু টাকসুর মতো এত বড় একটি ছাত্র সংসদের ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, নিঃসন্দেহে আমি মনে করি যে আপনি অনেক যোজন এগিয়ে থাকবেন নিশ্চয়ই। আমি পাশাপাশি এটার সাথে একটু জানতে চাই যে মিল্লাত থেকে যে সকল শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, আপনারা তাদেরকে নিয়ে একটি প্যানেল করেছেন ডিউ মিল্লাতিয়ান্স নামে, এবং আপনি সেটির সভাপতির দায়িত্ব পালন করছেন। আসন্ন ডাকসু নির্বাচনে ডিউ মিল্লাতিয়ান্স কতটুকু ভূমিকা রাখতে পারে?
প্রত্যেকেই তো আসলে নিজের রিজার্ভ ভোটটা হিসাব করে, ক্যালকুলেট করে যে ভোট থাকলে তারপরেই মানুষ ফাইট করার বা কম্পিট করার একটা শক্তি তার মধ্যে জাগ্রত হয়। সেই জায়গা থেকেই মানুষ কে কোন প্যানেলে যাবে ক্যালকুলেট করে, ঠিক আছে, যে কোন প্যানেলের কত রিজার্ভ ভোট আছে। তো সেখানে নিশ্চয়ই আমাদের ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের একটা বড় একটা রিজার্ভ ভোট আছে। অ্যাট দ্য সেম টাইম আমার তামিল মিল্লাত পরিবারের এখন রানিং ক্যাম্পাসে ছাত্র আছে প্রায় 1000 খানেকের মতো। তো আমি এই জায়গাটায় কনফিডেন্ট যে আমি আসলে তামিল মিল্লাতে কিছু কাজ করে আসছি, যার কারণে সিনিয়র হোক জুনিয়র হোক সবাই কম বেশি জানে যে মিনহাজ ভাই দ্বারা কিছু করা সম্ভব বা কিছু পরিবর্তন, ভালো পজিটিভ পরিবর্তন আসতে পারে। তামিল মিল্লাতের একটা ভোটও আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ মিস হবে না। তো এই জায়গায় একটা কনফিডেন্সের জায়গা আছে। ডিপার্টমেন্টের একটা ইজম কাজ করে। ডিপার্টমেন্টে আমি স্বাস্থ্য অর্থনীতি গিয়েছি, সিনিয়র জুনিয়র যারা আছে, সিনিয়র তো নাই, জুনিয়র যারা ভোটার সবাই অনেক বেশি এই জায়গায় এক্সাইটেড যে আমাদের ডিপার্টমেন্ট থেকে আরো যারা ক্যান্ডিডেট আছে তাদের সবাইকে তারা কোনো মানে আপনার এই পদে কি আপনার ডিপার্টমেন্ট থেকে আপনি একাই? আমার ডিপার্টমেন্ট থেকে আমি একাই, এটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এটা একটা পজিটিভ জায়গা। আচ্ছা, কিন্তু আপনি মিল্লাতিয়ানসের যে কথাটা বলছিলেন যে 1000 খানেক ভোট আছে, আপনি এখান থেকে একটু মিস হবেন, এটা যেমনি ভাবে আপনার জন্য পজিটিভ, আবার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের যে শিক্ষার্থীরা রয়েছে, আপনি কি মনে করেন না যে আপনার এই মিল্লাতিয়ানস ট্যাগ সেই শিক্ষার্থীদের ভোট পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে? সেই প্রতিবন্ধকতা একটা সময় পর্যন্ত ফেসিবাদের আমলে এই ট্যাগগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে সেটা শুধু মিল্লাত না, ছাত্র শিবিরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ছাত্র শিবিরের সাথে ডিফারেন্ট রিলিজিয়নের কোনো সম্পর্ক নাই। বাট আমরা কিন্তু আমাদের প্যানেলে সেটার মানে ভেঙে দিয়েছি এবং আমরা একটা বেস্ট এক্সাম্পল তৈরি করার চেষ্টা করেছি যে কি ধরনের ইনক্লুসিভ একটা বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। তো সেই জায়গা থেকে যেহেতু আমাদের এখানে ডিফারেন্ট রিলিজিয়ন থেকে আছে, তো জগন্নাথ হল থেকে এটা হওয়ার সুযোগ নেই। ইভেন অনেক ডিফারেন্ট রিলিজিয়ন, সনাতন ধর্মী গতকালকেও আমার সাথে দেখা হয়েছে, বেশ কয়েকদিন দেখা হয়েছে। ইভেন তারা বলেছে তার বন্ধু বান্ধব নিয়ে আসবে, আমার সাথে কথা বলায় দেবে। কেন? কারণ আমরা যেভাবে কথা বলি, ছাত্র বান্ধব হওয়া, তার উপর বস না হয়ে যাওয়া, তার ভাই হইতে পারা, এই জায়গাগুলো যখন তারা এসে খুব কমফোর্ট জোন খুঁজে পায়, তখন আসলে এই পরিচয়গুলো খুব বেশি ম্যাটার করে না, বরঞ্চ আমি তাদের জন্য কিছু করতে পারবো কিনা, আমার ভিতরে ছাত্র বান্ধব মন মানসিকতা আছে কিনা, সততা আছে কিনা, যোগ্যতা আছে কিনা, এটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশনে প্রায় 50% ভোটার হচ্ছে নারী। তো নারী শিক্ষার্থীদের আপনাদের ক্যাম্পেইনে তেমন একটি দেখা যাচ্ছে না, এটা কি আপনাদের ক্যাম্পেইনিং এর কোনো নেগেটিভ দিক বা দুর্বলতা বলে মনে করবো আমরা? ক্যাম্পেইনে গতকালকেও আমাদের নারী শিক্ষার্থীরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন, বাট কম্পারেটিভলি কম। কেন? কারণ হচ্ছে এখনো পর্যন্ত অফিসিয়ালি ক্যাম্পেইনটা শুরু হয়নি। এখন আচরণবিধির অনেক বিধি মানে নিষেধাজ্ঞা আছে। ক্যাম্পাসে জাস্ট ক্যাম্পাসের শিক্ষার্থী হিসেবে মুভ করা হচ্ছে, প্রচারণা না। অফিসিয়ালি প্রচারণা শুরু হবে 26 তারিখ থেকে। তো তখন থেকে নিশ্চয়ই প্রত্যেকটা হলে হলে যখন আমরা যাব, ফুল প্যানেল আমাদের নারী শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করবে। এছাড়া ক্যাম্পাসে মুভ করার ক্ষেত্রে নারী শিক্ষার্থীরা আমাদের সাথে মুভ করেছেন, বাট হ্যাঁ, আপনার অবজারভেশন কিছুটা ট্রু যে কম্পারেটিভলি কম। তবে এটা পরিকল্পিত জায়গা থেকে যে তারা এই মুহূর্তে আসার প্রয়োজন নাই, বা এই জায়গা থেকে যে আমরা নিজেরা মুভ করা, এই আর কি। আপনি তো বাংলাদেশের রাজনীতির সাথেও জড়িত, আপনাদের বাংলাদেশ থেকে ডাকসুতে ফাইট দিচ্ছে কতজন সদস্য? বাংলাদেশ থেকে ডাকসুতে আমি প্যানেলের ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাথে আছি। আর সেন্ট্রালে এছাড়া সদস্য পদে একজন ফর্ম তুলেছেন নাইমুর রহমান দুর্জয়। আচ্ছা। আর মিল্লাতিয়ান হিসেবে আরো একজন আছে ইমরান হুসাইন, আরো একজন আছে সাজ্জাদ। মিল্লাত পরিবার থেকে আমরা 4 জন ফাইট করছি। বাংলাদেশ থেকে আপনি যেহেতু ছাত্র শিবিরের সমর্থিত, মিল্লাত থেকে 4 জন না, ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ ভাই, তিনিও আমাদের মিল্লাতের। মানে হচ্ছে এখন ডিফারেন্ট প্যানেলে বা স্বতন্ত্র বলি, যেভাবে বলি না কেন, সেন্ট্রালে হল লেভেল, সংসদ লেভেলে আরো অনেক আছে, বাট সেন্ট্রাল লেভেলে এখন তাহলে 5 জন আমরা ফাইট করছি। আচ্ছা, আপনি তো বাংলাদেশের একজন কেন্দ্রীয় সদস্য এবং আপনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা কি ধরে নিতে পারি যে বাংলাদেশ তাহলে ছাত্র শিবিরের এই প্যানেলকেই সমর্থন দিচ্ছে? এটা অনেকটা বাংলাদেশ
পুরোপুরি সমর্থন দিচ্ছে কিনা এটা বাংলাদেশের আহ্বায়ক বা হচ্ছে ওনারা অফিসিয়ালি যদি কোনো ডিক্লারেশন দেয় এটা হবে অফিসিয়াল বক্তব্য। তবে আমি এখানে ছাত্র শিবির সমর্থিত প্যানেলে যাচ্ছি, এটা ওনাদের সাথে আলাপ করে ইনফর্ম করে গিয়েছে, বাট দলগত অবস্থানটা কি সেটা নিশ্চয়ই এটা ওনাদের অফিসিয়াল সিদ্ধান্তের ব্যাপার। মিনহাজ ভাই, আমরা আজকের এপিসোডটা শেষ করতে চাই। আপনি ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। তবে তার আগে আপনি যদি আপনার সাধারণ ভোটারদের উদ্দেশ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান তাহলে আমাদের দর্শক ক্যামেরায় বলতে পারেন। সাধারণ শিক্ষার্থীদেরকে এটাই বলবো যে আমরা সৎ, যোগ্য এবং ছাত্র বান্ধব নেতৃত্ব চাই। যদি ছাত্র বান্ধব নেতৃত্ব আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে যেটা হবে যে জয়ী হওয়ার পরের দিন থেকে এমন নেতা হবে না যে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কাছে যাওয়া যাচ্ছে না, শিডিউল নিতে হচ্ছে। তো বরঞ্চ ছাত্র বান্ধব হইলে যেটা হবে যে ইশতেহারের বাইরেও 1000টা কাজ আমরা আবদার করতে পারবো যে ভাই আমাদের এই কাজটা আপনার নেতৃত্বে এটা হোক, এটা আমরা চাই। তো সেই জন্য একই সাথে যেরকম সৎ ব্যক্তি চাই, অ্যাট দ্য সেম টাইম যোগ্য ব্যক্তিও লাগবে। কারণ অযোগ্য হইলে দেখা যাবে কাজ বুঝতে বুঝতে তার আবার হচ্ছে ইন্টারিম টাইমটা শেষ হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম ছাত্র বান্ধব নেতৃত্ব লাগবে। তাহলে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো একটা প্যানেল সর্বস্ব সাপোর্ট না দিয়ে বরঞ্চ প্রত্যেকটা জায়গায় যোগ্য ব্যক্তিকে বের করে নিয়ে আসার জন্য আমাদের সবাইকে একসাথে হয়ে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় যোগ্য, সুন্দর, ছাত্রবান্ধব নেতৃত্ব খুঁজে পাক, যাদের হাত দিয়ে ক্যাম্পাসে সত্যি সত্যি অনেক পরিবর্তন আসবে, সেই প্রত্যাশা রাখছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। সুপ্রদর্শক, আপনারা এতক্ষণ শুনছেন আসন্ন ডাকসুতে স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক পদে যিনি নির্বাচন করছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জনাব MM আল মিনহাজ। আমরা আশা করছি MM আল মিনহাজের যে ইশতেহার এবং তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সবুজ, একটি গ্রিন ক্যাম্পাসে এবং একটি স্বাস্থ্যসম্মত, একটি নিরাপদ ক্যাম্পাসে পরিণত হবে, সে আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।